দেখুন 5ই আগস্টের মূল চেতনার জায়গাটা সেটা তো হচ্ছে যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, ফেসিবাদ কি করে এর মধ্যে ফেসিবাদ সবচেয়ে বড় যেটা হলে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলোকেই তো ফেসিবাদ প্রথমে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা প্রথমেই এগুলাই রহিত করে। তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়, লেখালেখির স্বাধীনতা কেড়ে নেয়, তারপরে সংবাদ মাধ্যমের সর্বোপরি সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়। তো সেটাই করেছিল ফেসিবাদ, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী সরকার গত 15 বছরে। কিন্তু এর পরে যেটা হয়েছে যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সময়ে আছি। এই সময়ে কিন্তু গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এখন আপনারা লক্ষ্য করবেন যে এখন আর গায়েবী ফোন আসে না বিভিন্ন জায়গা থেকে, এই নিউজ যাবে, এই নিউজ যাবে না, এই লাইভটা হবে, এই লাইভ করা যাবে না, এই জাতীয় কোনো হুকুম কিন্তু অদৃশ্য জায়গা থেকে সেভাবে কিন্তু এখন আসে না। এটাই কিন্তু একটা স্বস্তির জায়গা নিশ্চয়ই গণমাধ্যমের জন্য। আর ব্যক্তিগতভাবে আপনি দেখেন যে কেউ যদি লেখালেখি মত প্রকাশ করতে চাচ্ছে, এই সরকারের সমালোচনা সমান তালে কিন্তু অলরেডি প্রথম কিছুদিন হয় নাই, কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। আমি নিজেও কিন্তু সমালোচনা করে এই যে আপনার যেটা বলেন কুমিল্লাতে একজন হেফাজতে মৃত্যুবরণকে কেন্দ্র করে আমি নিজেও লিখেছি, অত্যন্ত কড়াভাবে লিখেছি যে যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়, শাস্তির আওতায় আনা হয়। এই লেখা যাচ্ছে। আপনি কি এখন 5ই আগস্টের আগে চিন্তা করতে পারেন যে সেনা হেফাজতে একজন মারা গেছে, তাকে নিয়ে কলাম লেখা যাবে, নিবন্ধ লেখা যাবে? এরকম লিখেছেন কিন্তু সমস্ত পত্রিকায় শুধু নিবন্ধই না, নিউজ করেছে এবং সেখানে শাস্তি অলরেডি প্রাথমিক হয়েছে, তাকে ক্লোজ করা হয়েছে। তো এইটা কিন্তু আমাদের স্বাধীনতা, যে মত প্রকাশের কথা বলেন, সেই স্বাধীনতা তো আমরা কিছুটা ভোগ করছি। হয়তো কত মাত্রায় আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো, আমাদের মধ্যে পরিমিতিবোধ না থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে তো কিছু সমস্যা হয়। আমরাও কতটুকু আমাদের স্বাধীনতার গণ্ডি কতটুকু, এটা আমরা খেয়ে হারিয়ে ফেলি অনেক সময়, সেটাও কিন্তু হচ্ছে। তো এসব যখন হয় তখন কিন্তু এই স্বাধীনতাটা অনেক সময় আবার সেই স্বাধীনতার জায়গাটা রহিত হওয়ার পথ তৈরি করে। আমরা যেন সেই দিকে খেয়াল রাখি, এটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। সে বিশেষ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আমি দেখেছি যে তার নানানভাবে এই সরকারকে কোনো কোনো পত্রিকা তো মনে হচ্ছে যে এরই মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, দেশ ধসে গেছে, 15 বছরের সব কিছু ভুলে গিয়ে তারা একের পর এক যেসব শিরোনাম করছে, এগুলাতে মনে হচ্ছে যে 15 বছরের সব কিছু, যে লুটপাটের যে শাসন, যে ফেসিবাদের শাসন, নিপীড়নের শাসন, এগুলো সব কিছু ভুলিয়ে দিতে চাচ্ছে। সেই জায়গাটাতেও কিন্তু সরকার থেকে কোনো রকম আজ পর্যন্ত কারো উপর কোনো হস্তক্ষেপমূলক কিছু করে না। ইভেন কি সরকারি বিজ্ঞাপন, কোর্টপত্রের ক্ষেত্রেও এখন একেবারে নিরপেক্ষভাবে সব মতের লোকজনকে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে অন্ততপক্ষে যে যারা পেশাদার সাংবাদিকতা মোটামুটি উল্লেখযোগ্য সংবাদপত্র আছে সবাইকেই দেওয়া হচ্ছে। এখানেও কোনো নিয়ন্ত্রণমূলক অবস্থা নাই যে কাউকে ওখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমাদের এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার বা অসন্তুষ্ট হওয়ার মতো আমি কিছু দেখি না। হ্যাঁ, একটি গণমাধ্যমের সাথে একটি সবাই তিনি এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন যে অন্ততপক্ষে যে যাই করেন না কেন, যে আগস্ট বিপ্লবের চেতনাকে আমরা যাতে ভুলে না যাই, এবং কারণ এই বিপ্লব, এই যে অকাতরে জীবন দেয়া, এত রক্ত, এত কিছুর বিনিময়ে আমরা যে এখন কথা বলতে পারছি, আমরা যে এখন লিখতে পারছি, এটা যেন ভুলে না যায়, এটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরে কিছু কিছু মিডিয়াতে সেটা তার আহ্বানের পরে আমি দেখেছি, হ্যাঁ, অনেকে স্টোরি করেছেন, সবাই করছেন এমনটা না, কিন্তু অনেকেই সেটা আমলে নিয়ে করছেন, এবং সেটা আরও বেশি বেশি হওয়া দরকার। কারণ আমরা হলাম জাতি হিসেবে আমরা কিন্তু বিস্তৃতিপরায়ণ জাতি। আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা ভুলে যাই। এই জাতিকে যদি আগস্টের আগে, 5ই আগস্টের আগে কি হয়েছে এদেশে, কিভাবে নির্বিচারে গণহত্যা হয়েছে, কিভাবে পুলিশ এবং একটা দলের ক্যাডার বাহিনী, সশস্ত্র ক্যাডার বাহিনী কিভাবে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, কোনো পশু পাখিকেও এভাবে কিন্তু হত্যা করা যায় না। যেভাবে আমরা ভিডিও ফুটেজগুলো, যেগুলো তখন ইন্টারনেটে বন্ধ থাকার কারণে প্রকাশ হয়নি, এমন কিছু ভিডিও ফুটেজ কিন্তু এখন প্রকাশিত হচ্ছে, সেগুলো দেখে কিন্তু ঠিক থাকা যাচ্ছে না, একেবারে গা শিউরে ওঠার মতো অনেক হত্যার দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং এগুলাকে মানুষের স্মৃতিতে জাগরিত রাখতে হবে, তা না হলে কিন্তু এই যে অকাতরে প্রাণ দেয়া মানুষগুলোর, হাজারো শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ যারা এইভাবে জীবন দিতে হয়েছে, তাদের প্রতি কিন্তু খুবই অবিচার করা হবে, এটা যেন আমরা ভুলে না যাই। হ্যাঁ, গত 15 বছর তো নিপীড়নের শাসনে অন্যরা যেরকম নিপীড়িত হয়েছে, সাংবাদিকরাও নিপীড়িত হয়েছে। প্রায় 60 জন সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। সাগররুনির কথা আমরা জানি।
তো এই সরকার কিন্তু কিছু কিছু উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করেছে, যেমন সাগররুনির ব্যাপারে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তারা অলরেডি এরই মধ্যে ইকবাল সোবানের মতো হেভিওয়েট সাংবাদিক নেতাকেও জিজ্ঞাসাবাদ করেছে, মাহফুজুর রহমান এটিএনের মালিক তাকেও জিজ্ঞাসাবাদ করেছে, আরও অনেককে হয়তো করছে, আমরা জানতে পারছি না। একটা তদন্ত প্রক্রিয়া সাগররুনির যে আলোচিত সেই দম্পতির হত্যাকাণ্ড নিয়ে এই সরকার উদ্যোগ নিয়েছে এটা নিষ্পত্তি করার জন্য। এর বাইরে যেসব সাংবাদিক হত্যার ঘটনাগুলো আছে সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা চিহ্নিত হয়, বিচারের আওতায় আসে। এবং এর মধ্যে যে বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে, আমি জানি বেশ কিছু ঘটনায় যে এই সময়ে যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, উপদেষ্টা মহোদয় নিজে তাদের সেই সংশ্লিষ্ট জেলায়, উপজেলায় পর্যন্ত খোঁজখবর নিয়ে সেখানে নির্দেশনা দিচ্ছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে, যাতে যারা হামলাকারী তাদেরকে আইনের আওতায় আনা হয়। একইভাবে বিগত 15 বছরের যে নিপীড়নের, যারা নিপীড়িত হয়েছে তারাও যদি কোথাও প্রতিকার পাচ্ছেন না বলে মনে করেন, যোগাযোগ করলে সেটাও যথাযথভাবে সেটা তথ্য মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যরা নিশ্চয়ই সেটা দেখবেন। আমি নিজেও বিভিন্ন ফোরামে সুযোগ পেলে আমি এই বিষয়গুলো তুলছি এবং এই ধরনের একটি আলোচনাও হচ্ছে যে 15 বছরের নিপীড়িত সাংবাদিকদের নিয়ে একটা জাতীয় কনভেনশনের বিষয়েও কথা হচ্ছে। সেটা হলে হয়তো আপনারা দেখতে পাবেন যে সেখানে সকল নিপীড়িত, যারা নির্যাতিত 15 বছরের এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে নিয়ে একটা কনভেনশনের ব্যাপারে আলোচনা হচ্ছে। হয়তো সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেখানে হয়তো আমরা একটা অগ্রগতি দেখতে পাবো।